আয়নাঘর সম্পর্কে ইতিমধ্যে আমরা কম বেশি অনেক কিছুই জেনেছি, কিন্তু আপনি জানেন কি সৌদি আরবে রয়েছে ভয়ঙ্কর আয়নাঘর। আমাদের আজকের এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত। ভারতের দুজন তরুণ যুবক নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব যায়, কিন্তু সেখানে গিয়ে তারা পড়ে যায় এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে। অবশেষে তাদের ঠাঁই হয় আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর এক স্থানে, যেখানে প্রতিনিয়ত তাদের উপর চলতে থাকে ভয়ঙ্কর নির্যাতন। বছরের পর বছর নির্যাতন সহ্য করার পর একটা সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত মাইল উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে তারা কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি তাদের ভাগ্যে ঘটেছিল অন্যরকম কিছু? এই গল্পটি আপনাকে কাঁদাবে, জীবন নিয়ে ভাবতে শেখাবে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য গোট লাইফ মুভিটি। এই সিনেমাটি তৈরি করতে নির্মাতার সময় লেগেছিল 16 বছর। তো বুঝতেই পারছেন কি পরিমাণ ডেডিকেশন ছিল এই সিনেমাটি তৈরিতে। সো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় সৌদি আরবের একটি এয়ারপোর্ট থেকে, যেখানে আমরা নাজিব ও হাকিম নামের দুজন স্বপ্নবাজ তরুণকে দেখতে পাই, যারা এক বুক স্বপ্ন নিয়ে ভারতের একটি ছোট্ট রাজ্য থেকে সৌদি আরব এসেছে শুধুমাত্র তাদের ভাগ্যটা পরিবর্তন করার জন্য। প্রথমে সেখানে থাকা একজন ইমিগ্রেশন অফিসার তাদের সমস্ত ডকুমেন্টসগুলো চেক করে। কাগজপত্র ঠিকঠাক থাকায় ওই অফিসার তাদের পাসপোর্টে স্টাম্প সিল মেরে দেয়। এরপর নাজিব আর হাকিম দুজনে বাইরে এসে তাদের কফিলকে খুঁজতে থাকে। কফিল শব্দের খাঁটি বাংলা অর্থ হচ্ছে মালিকপক্ষ, অর্থাৎ যেই কোম্পানি তাদেরকে স্পন্সর করেছে সেখান থেকে কোনো এক প্রতিনিধি এসে তাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। সেখানে অনেকগুলো কফিল নেম প্লেট হাতে দাঁড়ানো ছিল। তারা যাদেরকে রিসিভ করতে এসেছে সেই নেম প্লেটে শুধুমাত্র তাদের নামই রয়েছে। নাজিব আর হাকিম প্রতিটি নেম প্লেটে ভালো করে চোখ বলিয়ে নেয়, কিন্তু কোথাও তাদের নাম দেখতে পায় না। একে একে প্রতিটি কফিল তাদের নির্ধারিত লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। শুধুমাত্র নাজিব আর হাকিম ব্যতীত সেখানে অন্য কেউ ছিল না, যার ফলে নাজিব খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভেবেছিল হয়তো কফিল এসে তাদেরকে খুঁজে না পেয়ে চলে গেছে। ঘন্টার পর ঘন্টা তারা সেখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের কফিলের কোনো দেখাই পাচ্ছিল না। কিছুক্ষণ পর তাদের সঙ্গে পরিচয় হয় একজন ভারতীয় কর্মকর্তার সঙ্গে। সবকিছু শোনার পর ওই কর্মকর্তা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে ওই কফিলের অফিসের নাম্বারে ফোন করে। সে অনেকবার ফোন করেছিল, কিন্তু কেউ ফোনটি রিসিভ করেনি। তখন ওই লোকটি জানায় আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, এজন্যই হয়তো অফিস বন্ধ থাকায় কেউ রিসিভ করতে পারছে না। সে নাজিবকে বলে, তুমি এক কাজ করো, তোমার কফিলের পার্সোনাল নাম্বার দাও। কিন্তু নাজিব জানায় সে তাড়াহুড়ো করে বিমানে উঠতে গিয়ে নাম্বার আনতে ভুলে গিয়েছে। একথা শুনে লোকটি বলে, আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, যেহেতু তোমরা বৈধ ভিসায় এখানে এসেছো তাহলে অবশ্যই তোমাদের মালিকপক্ষ আসবে তোমাদেরকে নেওয়ার জন্য। তোমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন আরাবিয়ান লোক আসে। এটা দেখে নাজিব ভাবে সেই হয়তো তাদের কফিল, কিন্তু ওই লোকটি নাজিবকে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। একটু পরেই সেই লোকটি আবার ফিরে আসে এবং তাদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে আব্দুল্লাহ নামের কেউ আছে কি? নাজিব আর হাকিম লোকটির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারা শুধুমাত্র আব্দুল্লাহ শব্দটি ছাড়া আর কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ বাদে লোকটা আবারও ফিরে আসে এবং তাদের দুজনের হাত থেকে আচমকাই পাসপোর্ট কেড়ে নেয়। সে ওই পাসপোর্টগুলো নিজের কাছে রেখে দেয়। নাজিব আর হাকিমকে বলে, তোমরা আমার সঙ্গে চলো। হঠাৎ লোকটির এমন আকস্মিক কর্মকাণ্ডে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় এবং একই সঙ্গে খুশিও হয়ে যায় যে ফাইনালি তারা তাদের কফিলকে খুঁজে পেয়েছে। নাজিব আর হাকিম গাড়ির কাছে এসে আবারও থমকে দাঁড়ায়, কারণ তাদের একই ফ্লাইটে তাদের সঙ্গে যতগুলো শ্রমিক এসেছিল তাদের কফিলরা তাদেরকে এসি বাসে করে নিয়ে যায়, অথচ তাদের জন্য পাঠানো হলো এমন একটি ভাঙাচোরা পিকআপ, যেটা দেখে তাদের মনে প্রশ্ন জাগে যে কোম্পানি কেন এমন গাড়ি পাঠালো। শুধু গাড়ি যে খারাপ তা নয়, ওই আরাবিয়ান লোকটিও তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছিল। লোকটি চিৎকার করে তাদেরকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। নাজিব যখন সামনের সিটে বসতে যায় তখন ওই লোকটি তাকে অবজ্ঞার সুরে বলে, ছোট লোকের বাচ্চা, পেছনে গিয়ে বস। সারা রাত ভর তাদের গাড়ি চলতে থাকে। শহর পার হয়ে বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে এগোতে থাকে তাদের গাড়ি। খোলা আকাশের নিচে মরুভূমির প্রচণ্ড ঠান্ডায় তারা দুজনেই শীতে কাঁপতে থাকে। তাই নাজিব তার ব্যাগ থেকে কিছু কাপড় চোপড় বের করে হাকিমকে ঢেকে দেয় আর নিজের মাথায়ও কিছু কাপড় জড়িয়ে নেয়। অবশেষে একটা জায়গায় এসে গাড়িটি থেমে যায়। তখন ওই লোকটি চিৎকার করে তাদেরকে গাড়ি থেকে নামতে বলে। নাজিব দৌড়ে এসে বলে, স্যার আমাদের তো চাকরি হওয়ার কথা শহরে, কিন্তু আপনি এটা কোথায় নিয়ে আসলেন আমাদের? তখন ওই লোকটি জবাব দেয়, বেশি কথা বলো না, এটাই হচ্ছে তোমাদের কাজের জায়গা। এরপর ভেতর থেকে অন্য একটি লোক বেরিয়ে আসে আর সেই লোকটি নাজিবের সামনেই হাকিমকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। হাকিম চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে ছেড়ে যেও না। হাকিমের এমন আর্তনাদ শুনে নাজিবও চিৎকার করতে থাকে। সে ওই লোকটির কাছে হাত জোর করে ক্ষমা চায়। সে ওই লোকটিকে জানায় যে কোম্পানি আমাদেরকে বলেছিল একই সঙ্গে একই রুমে থাকতে দেবে, তাহলে আপনারা কেন আমাদের সঙ্গে এমনটা করছেন? দয়া করে আমাদেরকে যেতে দিন। নাজিব অনুনয় বিনয় করে সৌদি লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটি তো আর নাজিবের ভাষা বোঝে না। লোকটি হঠাৎ করেই নাজিবের ওপর ভীষণ রেগে যায় আর তাকে মারতে শুরু করে। এভাবে তাকে মারতে মারতে তার গাড়িতে উঠায়। এরপর তারা নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা করে।
গাড়িটি যখন থামে তখন নাজিব আশপাশে তাকায় আর ভাবে এ আমি কোথায় এলাম। কফিলটি তখন সেখানে থাকা অপর একজন ব্যক্তির কাছে নাজিবকে সমর্পণ করে সে সেখান থেকে চলে যায়। বাইরে তখন ছিল প্রচণ্ড ঠান্ডা। নাজিব সেখানে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে ঠান্ডার ভেতর বাইরে শুয়েছিল। ওই লোকটিও ছিল ইন্ডিয়ান, তবে সে তামিল ভাষায় কথা বলতো। নাজিবের ভাষা ছিল হিন্দি। সে ওই লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে তার পানি পিপাসা পেয়েছে। লোকটি তখন তাকে পানি রাখার জায়গাটি দেখিয়ে দেয়। নাজিব সেখানে গিয়ে একটু পানি খেয়ে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ একটা উট নাজিবের দিকে মুখ বাড়ালে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে এই প্রাণী আগে কখনোই দেখেনি। নাজিব সেখান থেকে সরে যায়। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল, তাই সে তাঁবুর ভিতরে গিয়ে শুয়ে পড়ে। নাজিবের ক্লান্ত শরীরটা সৌদির কোনো এক অজানা মরুভূমিতে পড়ে থাকলেও তার মনটা পড়েছিল তার জন্মভূমিতে। সে শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা সোনালি দিনগুলোর কথা। নাজিব নদী থেকে বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করত। এই সামান্য উপার্জনের টাকা দিয়েই সে তার পরিবারের খরচ বহন করত। একদিন নাজিবের ঘনিষ্ঠ বন্ধু সন্তোষ তাকে দুটো বিদেশি সিগারেট অফার করে এবং বলে যে তার দুলাভাই সৌদি আরব থেকে দুটো ভিসা এনেছে। সে নাজিবকে অফার করে সৌদি আরব যাওয়ার জন্য, কারণ এমন সুযোগ সবসময় আসে না। নাজিবেরও ইচ্ছে ছিল, কিন্তু সে জানায় তার কাছে কোনো টাকা পয়সা নেই। সন্তোষ তখন বলে, আরে মাত্র তো 30,000 টাকা লাগবে, সেখানে গিয়ে কয়েক মাস কাজ করলেই এই টাকা পরিশোধ করা যাবে। তখন সে নাজিবকে পরামর্শ দেয় তার বাড়িটি বন্ধক রাখার জন্য। সন্তোষ বলে, তুই শুধু টাকার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখছি। কিছুদিন পর সন্তোষ নাজিবকে সঙ্গে নিয়ে যায় তার দুলাভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নাজিব তার স্ত্রীর সমস্ত গহনা আর ঘরবাড়ি বন্ধক রেখে 20,000 টাকার মতো ম্যানেজ করেছে। সে এই টাকাগুলো সন্তোষের দুলাভাইয়ের হাতে দিয়ে বলে বাকি 10,000 টাকা সে ওই দেশে গিয়ে পরিশোধ করতে চায়। সন্তোষের দুলাভাই তাতে রাজি হয়। এদিকে আমরা নাজিবের স্ত্রী সাইনুকে দেখতে পাই। সে আর তার শাশুড়ি নাজিবের জন্য ভালো মন্দ রান্না করছিল। নাজিব বাসায় এসে তার মাকে বলে ভালো করে তার জন্য মাটন বিরিয়ানি রান্না করতে, কারণ সে তার মায়ের হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। সাইনু নিজ হাতে নাজিবের জন্য স্পেশাল একটা আচার বানিয়ে দেয়। সেই আচার খাওয়ার পর নাজিব সাইনুর খুবই প্রশংসা করে। এরপর সে সাইনুর সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুটি করে। সে তার ওয়াইফ সাইনুকে বড্ড বেশি ভালোবাসে। এই সব কিছু ভাবতে ভাবতে নাজিবের চোখে ঘুম চলে আসে, কিন্তু হঠাৎ করেই কফিলের লাথির আঘাতে তার ঘুম ভেঙে যায়। কফিল তাকে ভীষণ গালাগালি করে তাঁবুর বাইরে বের করে দেয় আর বলে, তোর এত বড় সাহস কি করে হয়? তুই কর্মচারী হয়ে মালিকের পাশে ঘুমাতে আসিস? সকালে নাজিব ঘুম থেকে উঠে দেখতে পায় সেই তামিল কর্মচারীটি ভেড়ার দুধ দহন করছে। নাজিব তখন তার কাছে আসে। তামিল লোকটি নাজিবের হাতে একটা দুধের বাটি দেয় আর বলে কফিলকে দিয়ে আসার জন্য। নাজিব তার ভাষা বুঝতে পারছিল না। সে ভেবেছিল এটা তাকেই দেওয়া হয়েছে, তাছাড়া সে কাল রাত থেকে কিচ্ছু খায়নি। নাজিব কিছুটা দুধ খেয়ে ফেলে। এতে তামিল লোকটি বলে, হায় হায়, তুমি করছোটা কি? এটা নিয়ে যাও, কফিলকে দিয়ে আসো। এরপর নাজিব কফিলের তাঁবুতে চলে যায়। সে কফিলকে সালাম দেয়। কফিল দুধ খাওয়ার পর নাজিবকে ধমকের স্বরে বলে, এখনই যা কাজে নেমে পড়, ওই লোকটি তোকে সব কিছু শিখিয়ে দিবে। কিন্তু নাজিব তার কথা বুঝতে না পারায় লোকটি নাজিবের ওপর ভীষণ রেগে যায়। সে নাজিবকে আবারও গালাগালি করতে শুরু করে। নাজিব তখন ওই লোকটির পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমাকে এখান থেকে যেতে দিন। লোকটি নাজিবের কোনো কথাই গ্রাহ্য করছিল না। সে খুবই নির্দয়ভাবে নাজিবকে ধাক্কা দিয়ে তাঁবু থেকে বাইরে বের করে দেয়। নাজিব মনে মনে সন্তোষের দুলাভাইকে দোষারোপ করছিল, কারণ তার ধারণা তার প্রতারণার ফলে আজ তার এমন অবস্থা। কিছুক্ষণ পর যখন প্রধান কফিল আসে, তখন নাজিব তাকেও বোঝানোর আপ্রাণ চেষ্টা করে। ওই লোকটাও নাজিবের কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। তাই নাজিব তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে নিয়ে আসে, যেখানে লেখা ছিল সন্তোষের দুলাভাইয়ের নাম্বার আর সে যেই কোম্পানির কাজে এসেছে সেখানকার নাম্বার। এটা দেখেই ওই লোকটা তখনই ডায়েরিটা ছিঁড়ে ফেলে। এই ঘটনার পর নাজিব খুবই কষ্ট পায়। তাই সে কারোর সঙ্গে কোনো কথা না বলে একটি জায়গায় চুপচাপ বসেছিল। দুই কফিল মিলে তখন তাঁবুর ভেতরে বসে রুটি বানাচ্ছিল। তারা নাজিবকে খেতে ডাকে, কিন্তু নাজিব তাদের উপর অভিমান করে সাড়া দিচ্ছিল না। একটু পরেই তার সেই অভিমান ভেঙে যায়, কারণ পেটের ক্ষুধা তো আর অভিমান মানে না। নাজিব সেই শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছিল আর কান্না করছিল। মরুভূমির মাঝে পরিত্যক্ত একটি গাড়ি ছিল নাজিবের আবাসস্থল। সে সেখানে বসে বসে ভাবছিল কিভাবে সে তার এমন দুরবস্থার কথা তার স্ত্রী সাইনুকে জানাবে। সাইনুর কথা মনে পড়াতে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল। তার ধারণা হয়তো সাইনু এখন চাঁদের দিকেই তাকিয়ে আছে। তার কল্পনায় ভেসে ওঠে সাইনুর সঙ্গে কাটানো অসম্ভব সুন্দর মুহূর্তগুলো। খোলা আকাশের নিচে ডিঙি নৌকার ভেতরে সাইনুর সঙ্গে কাটানো সেই সুন্দর রোমান্টিক মুহূর্তগুলো তার আজ বড্ড মনে পড়ছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর কোলে মাথা রেখে নাজিব তার অনাগত সন্তানদের নামও ঠিক করে রেখেছিল। ছেলে হলে নাবিল আর মেয়ে হলে সাফিয়া। বিদেশ গমনের দিন নাজিবকে এগিয়ে দেওয়ার জন্য তার মা, স্ত্রী আর তার বন্ধু সন্তোষ এসেছিল। নাজিব তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। তার মা তাকে বলে, চিন্তা করিস না বাবা, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব। বিদায়ের এই অন্তিম মুহূর্তে সাইনুর চোখে জল ছলছল করছিল। নাজিব তাকে বলে, তুমি চিন্তা করো না,
আমি সেখানে পৌঁছেই তোমাকে কল দিয়ে জানাবো। ট্রেনের কামরায় বসার পর নাজিবের সঙ্গে দেখা হয়ে যায় তার সফর সঙ্গী হাকিমের। ট্রেনটি ছেড়ে দেওয়ার মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। যতদূর সম্ভব চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত নাজিব তার প্রিয়তমা স্ত্রী সাইনুর দিকে তাকিয়ে থাকে। তখন দুজন দুজনাকে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানায়। এমন আবেগঘন মুহূর্তগুলো শুধুমাত্র প্রবাসীরাই অনুভব করতে পারে। দিন যতই আগাচ্ছিল ততই যেন নাজিবের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। নাজিবকে তারা গোসল এবং বাথরুমের কাছে পানি ব্যবহার করতে দিত না। নাজিব পানি ব্যবহার করতে চাইলে তার উপর চালানো হতো অমানসিক নির্যাতন। একদিন সেখানে একজন পানি সাপ্লায়ার আসলে নাজিব তাকে তার ভাষায় অনেক বোঝানোর চেষ্টা করে। সে ওই লোকটির সাহায্য চায় এখান থেকে বেরোনোর জন্য, কিন্তু এরই মধ্যে সেখানে কফিল চলে আসে। কফিল নাজিবের ভাষা বুঝতে না পারলেও সে বুঝতে পারে যে নাজিব কি বলার চেষ্টা করছে লোকটিকে। তাই সে নাজিবকে প্রচণ্ড মারধর করে। মার খেতে খেতে একটা সময় নাজিব সেন্সলেস হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে তখন তার মনের কল্পনায় ভেসে ওঠে প্রিয়তমা স্ত্রী সাইনুর সঙ্গে কাটানো অসাধারণ সেই সুন্দর মুহূর্তগুলো। নাজিব সারাদিন পানির ভেতর কাটালেও তার স্ত্রী সাইনু কিন্তু ছিল তার বিপরীত। সে পানিতে নামতে খুবই ভয় পেত, আর সেই ভয় কাটানোর জন্যই নাজিব একদিন সাইনুকে কাঁধে তুলে জোর করে নিয়ে যায় দিঘির পানিতে। সেখানে তারা দুজনে অনেক রোমান্স করে, আর এরই মধ্য দিয়ে সাইনুর পানিতে নামার ভয় একদমই কেটে যায়। আসলে ভয়কে জয় করার জন্য মাউন্টেন ডিউয়ের কোনো প্রয়োজনই নেই। প্রতিটি স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে এক একটা মাউন্টেন ডিউ। সেই বিয়ের দিন থেকে শুরু করে সাইনুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তটা পর্যন্ত যত স্মৃতি রয়েছে সবকিছুই নাজিবের কল্পনায় ভেসে ওঠে। তবে বাস্তবতা বড়ই নির্মম। হয়তো তার এখান থেকে আর কখনোই ফেরা হবে না, দেখতে পারবে না প্রিয়তমা স্ত্রীর মুখখানা, হয়তোবা মায়ের হাতের রান্না আর কখনোই তার খাওয়া হবে না। অতীতের সেই দিনগুলোর কথা ভেবে নাজিব অঝরে কান্না করতে থাকে। রাতে নাজিব সেই তামিল লোকটির দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে না জানি সে কত বছর যাবত এখানে বন্দী আছে। হয়তো ওই লোকটির মতো তাকেও একই পরিণতি মেনে নিতে হবে। পরদিন সকালে কফিল নাজিবকে ডেকে বলে তার জন্য ভেড়ার দুধ দহন করে নিয়ে আসতে, কিন্তু নাজিব কখনোই এই কাজটি করেনি, তাই সে জানেও না কিভাবে দুধ দহন করতে হয়। নাজিব আশপাশে তাকিয়ে সেই তামিল লোকটির খোঁজ করছিল যে কিনা এতদিন দুধ দহনের কাজ করত, কিন্তু সেই লোকটিকে আশপাশে কোথাও দেখতে না পেয়ে নাজিব বাধ্য হয়ে নিজেই যায় দুধ দহন করার জন্য। কিন্তু প্রথমেই সে ভেড়ার লাথি খেয়ে প্রচণ্ড ব্যথা পায়। দ্বিতীয়বারের চেষ্টায় নাজিব সফল হয় এবং কফিল তাকে বলে এখন থেকে এই ভেড়ার পালগুলোকে দেখাশোনা করার দায়িত্ব তাকেই নিতে হবে। নাজিবের ওপর কাজের প্রেশার এখন আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। বৃহৎ এই ভেড়ার পাল সামলাতে গিয়ে সে হিমশিম খেয়ে যায়। হঠাৎ করেই ভেড়া লীগের মধ্যে প্রচণ্ড গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, আর সেই গ্যাঞ্জাম ছাড়াতে গিয়ে নাজিব প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। দূরে দাঁড়িয়ে সেই অত্যাচারী কফিল নাজিবের করুণ পরিস্থিতি দেখে খুব মজা নেয়। সে নাজিবকে কোনো প্রকার সাহায্য তো করেই না, বরং তাকে গালিগালাজ করে। নাজিব কফিলকে বারবার বলছিল, স্যার দয়া করে আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমার মনে হয় কোমরটা ভেঙে গেছে। নাজিব ব্যথায় ঠিকমতো দাঁড়াতে পারছিল না, কিন্তু সেই কফিলের মনে একদমই মায়া দয়া নেই। সে নাজিবকে বলে এই মুহূর্তে ছাগলগুলোকে ফিরিয়ে নিয়ে আসবি, তা না হলে তোকে মেরে এখানেই বালি চাপা দিয়ে দিব। বাধ্য হয়ে নাজিব প্রচণ্ড যন্ত্রণা আর ব্যথায় কোকড়াতে কোকড়াতে ছাগলগুলোকে ধরে আনার জন্য এগোতে থাকে। ছাগলগুলো চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। নাজিবেরও সাধ্য ছিল না যে দৌড়ে গিয়ে এই ছাগলগুলোকে একসঙ্গে জড়ো করার। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে, কিন্তু এরই মধ্যে আশীর্বাদ হয়ে নাজিবকে সাহায্য করার জন্য এগিয়ে আসে একটি ছোট্ট ছাগলছানা। সেই ছাগলটি ডাকা মাত্র অন্য সব ছাগলরা একসঙ্গে সাড়া দিয়ে তার কাছে চলে আসে, আর সবাই একত্রিত হয়ে পড়ে। এটা দেখে নাজিব ভীষণভাবে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে ওই ছোট্ট ছাগলছানাটিকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। আসলে মানুষ নামের কিছু অমানুষরা নাজিবের কষ্ট অনুভব করতে না পারলেও এই ছোট্ট নিষ্পাপ প্রাণীটি ঠিক এই নাজিবের কষ্টটা উপলব্ধি করতে পেরেছিল। একদিন নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে নিজেই আটকে ওঠে। সে জানে না সে এখানে কত বছর যাবৎ বন্দী আছে। তার চুলদাড়ি অনেকটা বড় হয়ে পাগলের মতো উস্কো খুস্কো হয়ে গেছে। সে ভাঙা কাচের একটি টুকরো দিয়ে চেষ্টা করে নিজের দাড়ি কেটে ফেলার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। অসহায় নাজিব তখন কান্নায় ভেঙে পড়ে। সে ধরেই নিয়েছে একমাত্র মৃত্যুই পারবে তাকে এই বন্দিশালা থেকে চিরতরে মুক্তি দিতে। নাজিব মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সৃষ্টিকর্তার উপর তার বিশ্বাস উঠে গিয়েছিল। তার এমন করুণ পরিণতির জন্য সে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছিল। কেন সৃষ্টিকর্তা তাকে এমন বিপদের মুখে ঠেলে দিল? কেন সে তাকে উদ্ধার করল না? আর এটাই ছিল তার একমাত্র অভিযোগ। নাজিব মরুভূমিতে কিছু শকুনের আনাগোনা দেখতে পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় একটি লাশ পড়ে আছে, আর এই লাশটি অন্য কারো না, সেই তামিল ব্যক্তিটির। এই দৃশ্য দেখার পর নাজিব একেবারেই হতভম্ব হয়ে পড়ে। এখন সে বুঝতে পারছে কেন সে এতদিন লোকটিকে দেখতে পারছিল না। এই দৃশ্য নাজিব কিছুতেই মেনে নিতে পারছিল না। সে চাইছিল লাশটি এখান থেকে দূরে কোথাও নিয়ে দাফন করে দেবে,
কিন্তু সেই মুহূর্তে হিংস্র শকুনের দল তার উপরও আক্রমণ করে। নাজিব অনেক কষ্টে সেই শকুনদের হাত থেকে রক্ষা পেয়ে কোনো রকমের সেখান থেকে পালিয়ে আসে। নাজিব এখন ভালো করেই বুঝতে পারে যে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকেও এভাবে ছুঁড়ে ফেলে দেবে। নাজিব এখনও সাইনুর দেওয়া সেই আচারের কৌটোটি আগলে রেখেছে। আচার শেষ হয়ে যাবে বলে সে মাঝে মাঝে আচারের কৌটো খুলে তার ঘ্রাণ নেয়। সাইনুর দেওয়া শেষ উপহারটি বুকে জড়িয়ে ধরে সে অঝরে কান্না করতে থাকে আর মনে মনে সংকল্প করে যেভাবেই হোক সে এখান থেকে বেরোবেই। পরদিন নাজিব মরুভূমিতে ভেড়া চড়াতে গিয়ে চিন্তা করে সে কোন দিকে পালাবে, কোন দিকে গেলে সে রাস্তা খুঁজে পাবে, কোথায় বা তার গন্তব্য, এসবের সে কিছুই জানে না। তবুও সে প্রাণপণে ছুটতে থাকে এখান থেকে পালানোর জন্য। কিন্তু দূর থেকে তার উপর সার্বক্ষণিক দৃষ্টি রাখা সেই কফিল এই দৃশ্য দেখে ফেলে এবং দ্রুত তার উট ছুটিয়ে নাজিবকে পাকড়াও করে। কফিল তখন নির্দয়ভাবে বন্দুকের বাড় দিয়ে নাজিবের পায়ে জোরে জোরে আঘাত করে। এতে নাজিবের পা ভেঙে যায়। সে তার হাতেও আঘাত করে। সারাদিন তারা নাজিবকে না খেয়ে রেখে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে। অনেক কষ্টে নাজিব তার হাতের বাঁধন খুলে এরপর হামাগুড়ি দিয়ে পশুদের জন্য রাখা পানির পাত্র থেকে কিছুটা পানি পান করে সে তার তৃষ্ণা নিবারণ করে। বছরের পর বছর চলে যায়। একদিন নাজিব ভেড়ার পাল নিয়ে মরুভূমিতে যায়। কিন্তু সেদিন মরুভূমিতে শুরু হয় মারাত্মক শিলাবৃষ্টি। বড় বড় শিলার আঘাত থেকে বাঁচার জন্য নাজিব তার ভেড়ার পাল নিয়ে দূরে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। যখন ঝড় বৃষ্টি থেমে যায় নাজিব তখন পাহাড়ের গুহা থেকে বাইরে বের হয় আর দূরে সে কাউকে দেখতে পায়। সে ওই লোকটিকে ডাকতে থাকে। ওই লোকটিও তাকে অনুসরণ করে তার কাছে চলে আসে। তখন দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ এই ব্যক্তিটি হচ্ছে নাজিবের সেই সফরসঙ্গী হাকিম। আজ অনেক বছর পর তাদের দেখা হলো। দুজনেই তাদের আবেগ ধরে রাখতে পারেনি। এত বছর পর যে তাদের মধ্যে দেখা হবে এটা ছিল সত্যি অকল্পনীয়। হাকিম কেঁদে কেঁদে বলছিল, ভাই আমরা এখান থেকে কোনোদিনও ছাড়া পাবো না, চলো আমরা দুজন মিলে এখান থেকে পালাই। নাজিব তখন বলল, কোথায় পালাবো রে ভাই, আমি কি কম চেষ্টা করেছি? কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। ইতিমধ্যে একটা গাড়ি নিয়ে হাকিমের কফিল সেখানে চলে আসায় হাকিম দ্রুত সেখান থেকে চলে যায়। পরদিন হাকিম নাজিবের এরিয়াতে এসে একটা চিরকুট রেখে যায়। নাজিব সেই চিরকুটকে ফলো করে এগোতে থাকে, কিন্তু হঠাৎ এক দমকা বাতাসে চিরকুটটি উড়ে চলে যায়। নাজিব অনেক কষ্ট করে চিরকুটটি ধরার জন্য, কিন্তু তার পায়ে ব্যথা থাকায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। এমন সময় সেখানে কফিল চলে আসে। নাজিব তখন চালাকি করে টয়লেট করার ভঙ্গিতে বসে পড়ে। এরপর কফিল চলে গেলে নাজিব সেই চিরকুটটি হাতে নেয়। সেই চিরকুটে লেখা ছিল, হাকিমের সঙ্গে এখানে একজন আফ্রিকান ব্যক্তির সাথে পরিচয় হয়। লোকটির নাম ইব্রাহিম কাদরি। সে এখানকার বেশিরভাগ রাস্তাঘাটেই চেনে। আল্লাহ যদি সহায় হন তবে সেই ইব্রাহিম কাদরির মাধ্যমে তারা এখান থেকে খুব সহজেই পালাতে পারবে। এই সংবাদটি পাওয়ার পরে নাজিবের মনে নতুন করে আশার আলো জেগে ওঠে। পরদিন সকালে হাকিম তার সেই আফ্রিকান বন্ধু ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে আসে নাজিবের সঙ্গে দেখা করার জন্য। নাজিব দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে বেশ খুশি হয় এবং কোনো মতে কফিলের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে দেখা করে। ইব্রাহিম নাজিবদের একটা গোপন সংবাদ দেয়। সে জানায় যে আর কিছুদিন পরেই বড় কফিলের মেয়ের বিয়ে হবে, আর সেই বিয়ে উপলক্ষে সবাই শহরে চলে যাবে। তখনই তাদের পালাবার একমাত্র মোক্ষম সময়, সে পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। মেয়ের বিয়ে উপলক্ষে কফিলের সকল বন্ধুবান্ধবরা মিলে সারা রাত মাসারায় বারবিকিউ পার্টির আয়োজন করে। আর এই পার্টি উপলক্ষে নাজিবে বহু বছর পর কিছু ভালো খাবার খেতে পায়। ভালো খাবার পাওয়ার পরও তার মনে কোনো সুখ ছিল না, কারণ সে খুবই চিন্তিত ছিল কিভাবে সে এখান থেকে পালাবে আর কিভাবেই বা পায়ে হেঁটে এতটা পথ পাড়ি দিবে। পরদিন সকালে ছোট কফিল বড় কফিলের মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে শহরের দিকে রওনা করে। তবে যাবার আগে সে নাজিবের হাতে একটা শুকনো রুটি ধরিয়ে দিয়ে বলে, এটাই হচ্ছে তোর রাতের খাবার, আমি কাল সকালে ফিরব। এই বলে কফিল সেখান থেকে চলে যায়। কফিল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাজিব তার পুরাতন পোশাক বদলে ফেলে। সে তার ব্যাগ থেকে বের করে নতুন পোশাকগুলো পরিধান করে। এতগুলো বছরে তার স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছে যে তার নিজের পোশাকগুলোই এখন তার গায়ে ঠিকমতো লাগে না। যাওয়ার আগে নাজিব তার বউয়ের দেওয়া আচারের শেষ অংশটুকু খেয়ে নেয়, যে আচারগুলো সে এত বছর আগলে রেখেছিল। নাজিব চলে যাওয়ার আগে সেখানে থাকা সকল পশুদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় আর তাদের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, বিদায় বন্ধুরা, আর কোনোদিন দেখা হবে না। বছরের পর বছর এই পশুগুলোর সঙ্গে থাকতে থাকতে তার খুব মায়া জন্মে গেছে। তাই যাবার আগে পশুগুলোকে বিদায় দিতে তার খুবই কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে সেখানে হাকিম আর ইব্রাহিম চলে আসে। তারপর তিনজন মিলে একসঙ্গে পথ চলতে শুরু করে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হাঁটতে হাঁটতে তারা তিনজনই ভীষণভাবে ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়ে। পথিমধ্যে তারা একটি মাসারা দেখতে পেয়ে থেমে যায়। হাকিম খুবই তৃষ্ণার্ত ছিল। তখন ইব্রাহিম বলে, তোমরা এখানেই একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। ইব্রাহিম পানি আনার সময় মাসারার লোকজন তাকে দেখতে পায় এবং তাদেরকে বন্দুক নিয়ে ধাওয়া করতে থাকে। তাদেরকে লক্ষ্য করে অনেকগুলো গুলিও ছোড়ে, কিন্তু অল্পের জন্য তিনজন প্রাণে বেঁচে যায়।
বাকি রাতটুকু মরুভূমিতে ঘুমিয়ে কোনো রকমে পার করে দেয় তারা। পরদিন সকালবেলা তারা আবারও পথ চলতে শুরু করে। এটা ছিল এমনই একটি পথ যার শুরু আছে কিন্তু শেষ নেই। তারা অনবরত হেঁটে যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু শহর বা লোকালয়ের কোনো দেখাই পাচ্ছে না। প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণায় মাঝে মাঝেই নাজিব আর হাকিমের দৃষ্টিভ্রম হতো। তারা মরুভূমির উত্তপ্ত অগ্নিশিখা দেখে দূর থেকে ভাবত পানি, কিন্তু কাছে গিয়ে দেখত সেখানে কিছুই নেই। অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলে তাদের এমন দৃষ্টিভ্রম হচ্ছিল, যদিও তাদের মধ্যে সবচেয়ে শক্ত সামর্থ্য ব্যক্তি ছিল ইব্রাহিম। মরুভূমির বিষয়ে ইব্রাহিমের ছিল অগাধ জ্ঞান। সে জানত যে মরুভূমিতে মানুষের কি কি দৃষ্টিভ্রম হতে পারে। এরপর তিনজন মিলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য নামাজে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা শত শত বিষাক্ত সাপ তাদের দিকেই আসতে থাকে। ইব্রাহিম এটা টের পেয়ে সঙ্গে সঙ্গে হাকিমকে নিয়ে সাইডে লাফিয়ে পড়ে যায়, কিন্তু নাজিব পড়ে যায় সেই সাপের দলের মাঝে। তবে তার ভাগ্য ভালো, একটা সাপও তাকে কামড়ায়নি। এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়ে নাজিব আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। পরদিন সকালে তারা আবারও পথ চলতে শুরু করে, কিন্তু নাজিব হাঁটতে পারছিল না। গরম বালুর উপর হাঁটতে হাঁটতে তার পায়ের নিচে বড় বড় ফোসকা পড়ে গিয়েছে। বাকিদের পায়ে জুতা থাকলেও তার পায়ে কোনো জুতা ছিল না, তাই ইব্রাহিম তার গায়ের জামা ছিঁড়ে নাজিবের পায়ে পেঁচিয়ে দেয়। কিছুক্ষণ চলার পর হাকিম সেন্সলেস হয়ে পড়ে যায়। হাকিমের যখন জ্ঞান ফেরে সে তখন ইব্রাহিমের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। সে ইব্রাহিমকে বলে, ভাই, এই জীবনে আমি কিচ্ছু চাই না, শুধু একটু পানি খেতে চাই। হাকিমের এমন অবস্থা দেখে ইব্রাহিমের অনেক কষ্ট লাগে। সে তখনই 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায় এমন অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার জন্য। তাদের হাতে ছিল না কোনো ম্যাপ, আর জানাও ছিল না আর কতদূর এগোলে রাস্তা বা লোকালয় তারা খুঁজে পাবে। শুধুমাত্র সূর্যকে অনুসরণ করে তারা পশ্চিম দিকে এগোতে থাকে। চলতে চলতে হাকিম আবারও সেন্সলেস হয়ে পড়ে যায়। ইব্রাহিম তখন হাকিমকে নিজের কাঁধে তুলে নেয়। ইব্রাহিম নিজেও ছিল বিধ্বস্ত, কিন্তু তারপরও সে হাকিমকে ফেলে যায়নি। তার এই মহানুভবতা বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চলার পথে কখনো হাকিম আবার কখনো বা নাজিব অসুস্থ হয়ে পড়ে। এই দুজনের সেবা শুশ্রূষা করতে করতে ইব্রাহিম নিজেকে উৎসর্গ করে দেয়। সে চাইলে এই দুজনকে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে নিজের গায়ের কাপড় খুলে তাদের মাথার উপর ছাতার মতো ধরে রাখে, যেন তাদের গায়ের ওপর কোনো রোদ না পড়ে, যেন তারা শান্তিতে একটু ঘুমাতে পারে। ইব্রাহিমের এমন আত্মত্যাগ মুসলিম ভ্রাতৃত্বের প্রতি দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনটা হয়তো কেউ নিজের আপনজন হলেও করত না। স্বার্থের এই দুনিয়ায় নাজিব আর হাকিম এমন একজন নিঃস্বার্থ বন্ধুকে পেয়ে খুবই গর্বিত। এমন একটা সময় আসে যখন হাকিমের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ইব্রাহিম তার নিজের শরীরের ঘাম খাইয়ে হাকিমকে কোনোরকম বাঁচিয়ে রাখার চেষ্টা করে। হাকিম তখন পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে এলোপাতাড়ি ছোটাছুটি করতে থাকে। ইব্রাহিম, নাজিব সবাইকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এমনকি সে ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে মরুভূমির বালি খেতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ পাগলামি করার পর হাকিমের রক্তবমি হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হাকিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাকিমের এই মৃত্যু নাজিব কিছুতেই মেনে নিতে পারছিল না। হাকিম মারা যাওয়ার পর নাজিব একেবারে নির্বাক হয়ে যায়। অন্যদিকে মরুভূমিতে শুরু হয়ে যায় প্রচণ্ড ধূলিঝড়। ইব্রাহিম নাজিবকে বারবার টানতে শুরু করে, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, তা না হলে বাঁচা যাবে না। কিন্তু নাজিব হাকিমকে ছেড়ে কোথাও যাবে না। ইব্রাহিম অনেক চেষ্টা করে নাজিবকে সেখান থেকে সরাতে সক্ষম হয়। কিছু সময়ের মধ্যেই ধূলিঝড়ের প্রভাবে হাকিমের দেহটি বালির নিচে চাপা পড়ে যায়। ইতিমধ্যে ঝড়ের প্রবল তাণ্ডব শুরু হয়ে যায়। নাজিব আর ইব্রাহিম একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। সৌভাগ্যবশত তারা এই ঝড়ের সঙ্গে মোকাবেলা করে বেঁচে যায়। নাজিবকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ইব্রাহিমের ছিল না। সে নাজিবকে অনুপ্রেরণা যোগায়। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তারা লড়াই করে যাবে। যে করেই হোক এই দুর্গম পথ পাড়ি দিয়ে তাদেরকে বাঁচতেই হবে। এরপর তারা দুজন মিলে হাঁটতে শুরু করে, কিন্তু নাজিবের শরীর আর চলছিল না। সে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। ইব্রাহিম তখন নিজের পায়ের জুতা খুলে নাজিবের পায়ে পরিয়ে দেয়, যেন নাজিব একটু হাঁটতে পারে। এমন সময় ইব্রাহিম সেখানে একটি টিকটিকি দেখতে পায়, আর এটা দেখে সে বুঝতে পারে যে আশেপাশে কোথাও জলাশয় রয়েছে। এই খবর ইব্রাহিম যখন নাজিবকে জানায়, নাজিবও তখন তার শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াতে থাকে। দুজনেই ছুটতে ছুটতে একটি ডোবার কাছে এসে পৌঁছায়। নাজিব ডোবার ভিতর নেমে পানি খেতে চাচ্ছিল, কিন্তু ইব্রাহিম তাকে আটকে রাখে, কারণ এই সময় একসঙ্গে অনেক পানি খেলে হঠাৎ করে সে মারা যেতে পারে। তাই তাকে অল্প অল্প করে পানি খাইয়ে দেয় ইব্রাহিম। ইব্রাহিম সেখানে একটি কাচের বোতল আর নতুন ফেলে রাখা একটি বিস্কিটের খালি প্যাকেট দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে আশেপাশে নিশ্চয়ই কোনো লোকালয় আছে।
কিছুটা পথ আগাতেই তারা বালুর মধ্যে গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পায়। এটা দেখে তারা বুঝতে পারে যে পাহাড়ের ওপারে নিশ্চয়ই রাস্তা রয়েছে। এই ভেবে তারা খুশি মনে বালুর ঢিবির উপর উঠে পড়ে। কিন্তু একটু পরেই তারা হতাশ হয়ে যায়, কারণ সামনে কোনো রাস্তা ছিল না, শুধু পড়ে রয়েছে ধুধুময় মরুভূমি। এমন সময় ইব্রাহিম বসে বসে কিছু একটা ভাবছিল। মরুভূমিতে রাত নেমে আসে। ইব্রাহিমও ভাবতে ভাবতে শুয়ে পড়ে। পরদিন সকালে নাজিব যখন ঘুম থেকে ওঠে তখন সে কোথাও ইব্রাহিমকে দেখতে পায় না। ইব্রাহিমকে না পেয়ে সে অনেক ভয় পেয়ে যায়। এরই মধ্যে নাজিব সেখানে একটি কাচের বোতল দেখতে পায়, যেই বোতলটিতে পানি ভর্তি ছিল। হয়তোবা ইব্রাহিম ধরেই নিয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, সে আর বাঁচবে না। এজন্য সে নিজের প্রাণশক্তিকে বাঁচিয়ে রাখার শেষ সম্বলটুকু অর্থাৎ সেই পানিটুকু নাজিবের জন্য রেখে চলে যায়। এরপর নাজিব একা একাই পথ চলতে শুরু করে। একটা সময় সেও উপলব্ধি করে যে এই মরুভূমির করাল গ্রাস থেকে সেও রক্ষা পাবে না, তাই সে তার সঙ্গে থাকা সমস্ত পানিটুকু খেয়ে নেয়। পানি খাওয়ার পরে সে কিছুটা প্রাণশক্তি ফিরে পায়। নাজিব তখন আবারও নব উদ্যমে দৌড়াতে শুরু করে এবং একটা সময় দৌড়াতে দৌড়াতে সে বেহুশ হয়ে পড়ে যায়। তখন তার হাতে থাকা বোতলটি গড়াতে গড়াতে একটি সড়কের উপর এসে পড়ে। অবশেষে আল্লাহর অশেষ কৃপায় নাজিব তার সঠিক লক্ষ্যে এসে পৌঁছাতে পারে। নাজিব একের পর এক গাড়িগুলোকে সিগন্যাল দিচ্ছিল থামানোর জন্য, কিন্তু সবাই তাকে পাগল ভেবে পাশ কাটিয়ে চলে যায়। হাজারো খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষ থাকে, ঠিক তেমনই একজন ব্যক্তি নাজিবের এমন অবস্থা দেখে তার গাড়ি দাঁড় করায়। সে নাজিবকে অতি যত্ন সহকারে তার গাড়িতে তোলে। নাজিব গাড়িতে উঠতে একটু ভয় পাচ্ছিল। সে ভাবছিল না জানি তাকে আবার কোথায় নিয়ে যায়, কিন্তু লোকটি ছিল খুবই ভালো। সে নাজিবকে পানি খেতে দেয়। লোকটি নাজিবকে শহরের একটি জায়গায় নামিয়ে দিয়ে যায়। নাজিব দুহাত তুলে লোকটির প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর নাজিব তার দুর্বল শরীরটি নিয়ে হেলে দুলে কোনো রকমে রাস্তার পাশ ধরে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ করেই সে মালাবার নামক একটি হোটেলের সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই হোটেলটির মালিক ছিল একজন ভারতীয় ব্যবসায়ী। সে নাজিবকে তখনই উদ্ধার করে এবং তার হোটেলে আশ্রয় দেয়। নাজিবকে প্রথমে গোসল করিয়ে তার চুলদাড়ি কেটে তাকে সুন্দর পোশাক পরিয়ে দেয়। এরপর তার চিকিৎসার ব্যবস্থা করে। লোকটি নিয়মিত নাজিবের খোঁজ খবর নিত। লোকটি নাজিবের পরিবারের সঙ্গে নাজিবকে ফোনে কথা বলিয়ে দেয়। নাজিব ফোনটি ধরেই ওপাশ থেকে সাইনুর কণ্ঠ শুনতে পায়। এত বছর পর তার স্ত্রীর কণ্ঠ শুনে সে আবেগাপ্লুত হয়ে পড়ে। তার গলা দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। সাইনু কান্নাকাটি করে বলছিল, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। নাজিব শুধু সাইনুর কথা শুনছিল আর চোখ দিয়ে তার অঝরে পানি পড়ছিল। নাজিবের কাছে এই মুহূর্তে কোনো পাসপোর্ট ছিল না। তার পাসপোর্ট সেই কফিলের কাছে আটকে রয়েছে। তাই সে থানায় আসে একটি ডায়েরি করার জন্য। নাজিব থানায় আসার পর হঠাৎ নোটিশ বোর্ডে অনেকগুলো নিখোঁজ মানুষদের ছবি দেখতে পায়, যাদের মধ্যে ইব্রাহিমও ছিল। নাজিব জানে না ইব্রাহিমের ভাগ্যে কি ঘটেছিল, সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। ইব্রাহিমের কথা ভাবতেই নাজিবের মন বিষণ্ণ হয়ে ওঠে, কারণ সে তো তার জন্যই এত বড় আত্মত্যাগ স্বীকার করেছে। কফিলদের পক্ষ থেকে যাদের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল সেই সব ব্যক্তিদেরকে পুলিশরা ধরে এনে একটি জায়গায় এনে দাঁড় করায়। আর এখানে এক এক করে সকল কফিলরাই আসে এবং তাদের ওখান থেকে পালিয়ে আসা সেই লোকদেরকে খুঁজে বের করে। এরপর মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে যায়। তেমনই অনেক কফিলের ভিড়ে নাজিবের কফিলও সেখানে আসে। আর সেই কফিলকে দেখে নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। নাজিব ভেবেছে, এই যা, এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসলাম, এখন আবারও আমাকে সেখানেই যেতে হবে। না জানি এবার কতটাই না অত্যাচার হবে তার ওপর। তার আর কখনোই বাড়ি ফেরা হবে না। তার স্বপ্ন এখানেই বুঝি শেষ হয়ে গেল। মনে মনে এমনটাই ভাবছিল নাজিব, কিন্তু ঘটনা হয় হিতে বিপরীত। কফিল ঠিকই নাজিবের কাছে আসে আর তার কানে কানে বলে, তোর ভাগ্য ভালো যে আমি তোর কফিল না। যদি আমি তোর কফিল হতাম তাহলে তোকে এখান থেকে চাবুক মারতে মারতে নিয়ে যেতাম। আজ তুই বেঁচে গেলি। এই কথা শোনার পর নাজিব বুঝতে পারে যে আসলে এতদিন সে যার হয়ে কাজ করেছে এই ব্যক্তিটি তার সত্যিকারের কফিল নয়। এই লোকটি তাকে এয়ারপোর্ট থেকে অপহরণ করেছিল। তার আসল কফিল সেই কোম্পানির মালিক। এখন নাজিব এটা ভালো করে বুঝতে পারল যে এই লোকটি ট্র্যাপে পড়ে তার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি তার প্রাণপ্রিয় বন্ধু হাকিমকেও সে হারালো। অবৈধ হওয়ায় অবশেষে 3 মাস তাকে জেল খাটতে হয়েছিল। আর এই 3 মাস পর নাজিব তার পাসপোর্ট ফিরে পায়। এরপর তাদেরকে মুম্বাইয়ের বিমানে তুলে দেওয়া হয়। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তবে এখানে একটা মেসেজ দেওয়া হয় যে এরকম ভুলের কারণে অনেক বাঙালি বা ভারতীয় অথবা পাকিস্তানি অনেকেই আছে যারা এরকম ট্র্যাপে পড়ে তাদের জীবনটাকে নিঃস্ব করে দেয়। নাজিব তো তাও বেঁচে ফিরতে পেরেছে, কিন্তু এমন অনেক আছে যারা হাকিমের মতো মরুভূমিতেই মারা পড়ে যায়, যাদের লাশটা পর্যন্ত তার আত্মীয় স্বজন কখনো ফিরে পায় না। এই ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা, আর এই মুভিটিও সত্য ঘটনার উপর নির্মিত। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
সুপ্রিয় দর্শক, মুভিজ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।